প্রিয় দর্শক, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল 24 এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতি শনিবারের নিয়মিত আয়োজন সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহালা। প্রতি সপ্তাহে আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। আমরা আজকে যে বিষয়টি ঠিক করেছি সেটি হচ্ছে অপরিণত নবজাতকের চোখের সমস্যা। এই বিষয়টি নিয়ে আপনাদেরকে জানাতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর নাজমুন নাহার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রেটিনা বিভাগ, ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট হসপিটাল। একই সাথে আমাদের সাথে যোগ দেবেন অধ্যাপক ডক্টর আবু ইকবাল, সিনিয়র কনসালটেন্ট, শিশু ও নিওনাটোলজি বিভাগ, এভারকেয়ার হসপিটাল। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টি ঠিক করেছি সেটি হচ্ছে অপরিণত নবজাতকের চোখের সমস্যা। শুরুতেই আমি অধ্যাপক ডক্টর আবু ইকবাল আপনার কাছে যেতে চাই এবং এই যে অপরিণত নবজাতকের চোখের সমস্যা অথবা আমরা আসলে যেটাকে আরোপি বলছি, এই বিষয়টি আসলে কি এবং কাদের হয় এ ব্যাপারে যদি আমাদেরকে বলতেন। জি, আসসালামু আলাইকুম। আরওপি মানে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি নামে বোঝা যাচ্ছে এটা প্রিম্যাচুর বেবিদের চোখের একটা সমস্যা, এবং এই সমস্যাটা অনেক জরুরি সমস্যা এবং ইম্পর্ট্যান্ট এই কারণে যে এটা চোখের অন্ধত্ব করে দিতে পারে। আরওপি মানুষের জন্মের ইতিহাসে দেখা গেছে 80 বছর, 75 থেকে 80 বছর আগে এটা পরিচিত হয়, কারণ এর আগে প্রিমেচুর বেবিরা সারভাইভ করতো না, বাঁচতো না। তো আমাদের দেশে 90-এর দশক থেকে প্রিমেচুর বেবিগুলো কিছু কিছু বাঁচানো শুরু হয়, এবং এদের জন্য তখন চোখের যে স্পেশাল পরীক্ষা করতে হয় এটা ডায়াগনোসিস করার জন্য সেই ব্যবস্থা তখন ছিল না। তো 2008 সালে প্রথম ফর্মাল ওয়েতে আরওপির স্ক্রিনিং শুরু হয়। স্ক্রিনিং অর্থ হচ্ছে বাচ্চাদেরকে পরীক্ষা করা। সবার আরওপি নাও থাকতে পারে, কারো থাকে কারো থাকে না। আরওপি জিনিসটা যদি আমরা দেখি, আমাদের চোখ দুটো গোলাকার কলসির মতো না। এখানে এই পিছন দিকে যে পর্দাটা আছে সেটাকে রেটিনা বলে, রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি। এই রেটিনাটার ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য যে রক্তনালীগুলা সেন্টার থেকে, মাঝ থেকে শুরু হয় চারিদিকে যাওয়া, সেটা একটা বাচ্চা যখন পরিপূর্ণ বয়সের হয় তখন তার রক্তনালীগুলো পরিপূর্ণভাবে তৈরি হয়ে যায়, সম্পূর্ণ পর্দাতে রক্তের সাপ্লাইটা হয়। কিন্তু যে বেবিগুলা আগেই চলে আসে, জন্মের আগেই চলে আসে, তাদের জন্য এই রক্তনালীগুলো সম্পূর্ণ হয় না, গ্রোথ সম্পূর্ণ হয় না। তখন প্রিমেচুর অবস্থায় বাচ্চা যদি জন্মগ্রহণ করে তখন এই রক্তনালীর গ্রোথটা, বর্ধিতকরণটা তাদের অ্যারেস্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আবার এটা খুব সিকোয়েন্সিয়ালি, খুব ফাইনলি গ্রোথ করে না, তখন পিছনে যে পর্দাটা আছে এটা কিন্তু সেপারেট হয়ে যেতে পারে চোখের থেকে, তখনই বাচ্চা অন্ধ হয়ে যায়। তো এটা প্রিমেচুর বেবি বলতে আমরা বুঝাচ্ছি একটা বাচ্চা 37 সপ্তাহের পরে যদি জন্মগ্রহণ করে মায়ের পেটে, তখন এটাকে পুরো মাসের বাচ্চা বলা হয়। আর 37 সপ্তাহের আগে যেসব বাচ্চা জন্মগ্রহণ করে তাদেরকে প্রিমেচুর বলা হয়। এখন যত বেশি প্রিমেচুর হবে তত বেশি আরওপির ইনসিডেন্স অনেক বেশি। যেমন 28 উইকস, 28 সপ্তাহের আগে যেসব বাচ্চা জন্মগ্রহণ করে, কিংবা 1500 গ্রামের কম বয়সের, কম ওজনের যেসব বাচ্চা হয়, তাদের সর্বাধিক আরওপি দেখা যাচ্ছে। প্রায় 75 থেকে 80% বাচ্চারই এই আরওপি থাকে। যত বেশি ম্যাচুর হইতে থাকে আরওপির ইনসিডেন্স গ্রাজুয়ালি কমতে থাকে। তো আমাদের দেশে আমরা এই প্রায় 90-এর দশক থেকে যদিও প্রিমেচুর বেবিগুলা বাঁচা শুরু করে, কিন্তু সবচেয়ে ইন্টেন্সিভ ওয়েতে ইন্টেন্সিভ কেয়ার লাগে এদের পরিচর্যার জন্য। তখন প্রায় 2000 সালের পর থেকে অ্যাকচুয়ালি এই বাচ্চাগুলোর জন্য ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, দেশে অনেক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট প্রতিষ্ঠিত হওয়া শুরু করে, এবং এই বেবিগুলো যখন সার্ভাইভ করতে থাকে তখন এদের চোখের অসুখও দেখা দেয় এবং চোখের অসুখের চিকিৎসা প্রয়োজনীয় হয়ে পড়ে। জি, এরপরে আপনার কাছে একটু আসতে চাই এবং আমরা আরোপি নিয়ে কথা বলছি, তবে অপরিণত
যে সমস্ত শিশুরা জন্মগ্রহণ করছে তাদের চোখে আর কোনো সমস্যা হয় কিনা বা আপনারা পান কিনা সে ব্যাপারে যদি বলতেন। আমরা আরোপি নিয়ে কথা বলবো, তবে এই বিষয়টিও যদি এক্স্যাক্টলি, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাই বলে ফেলেছেন যে অপরিণত নবজাতকের সবচেয়ে যে অসুখটা নিয়ে আমরা চিন্তা করি, ভয় পাই, তার দৃষ্টি নিয়ে চিন্তা করি, সেটা হচ্ছে আরোপি। তবে হ্যাঁ, এছাড়া একজন অপরিণত নবজাতকের চোখে যে কোনো সমস্যা হতে পারে যেগুলো কিনা একজন পরিণত নবজাতকের হয়ে থাকে। যেমন ধরুন, আমরা জানি যে শিশুরা জন্মগতভাবে ছানি নিয়ে আসতে পারে, আমরা বলি কনজেনিটাল ক্যাটারেক্ট। একজন শিশুর আমরা একটা জানি যে চোখে কনজাংটিভাইটিস হয়, নিউন্যাটাল অফথ্যালমিয়া, আমরা জানি যে তার চোখে অফথ্যালমাইটিস, যে চোখে খুবই চোখ ফুলে যায়, চোখে কনজাংটিভাইটিস হয়। এটা যে কোনো নবজাতকের হতে পারে, অপরিণত নবজাতকের হতে পারে। আবার একইভাবে শিশুরা জন্মগতভাবে চোখের জন্মগত ত্রুটি বলি আমরা, যে কোনো একটা চোখ হয়তো ছোট হইলো, আমরা বলি মাইক্রোফথ্যালমিয়া, মাইক্রোকর্নিয়া বা হচ্ছে কোলোবোমা। এই ধরনের বিভিন্ন ডিফেক্ট নিয়ে একজন পরিণত নবজাতকও জন্মগ্রহণ করতে পারে, একই সাথে একজন অপরিণত নবজাতকও জন্মগ্রহণ করতে পারে। এছাড়াও যেমন কিছু পরবর্তীতে হয়তো আরেকটা অসুখ যেটাকে আমরা চোখ বাঁকা বা স্কুইন্ট বলি, এটা কিন্তু যে কোনো শিশুরই হতে পারে, তবে ডেফিনেটলি এটার প্রবণতা একজন অপরিণত নবজাতকের বেশি। আবার এর পরবর্তীতে শিশুদের রিফ্র্যাক্টিভ এরর, কিছু শিশুরা আমরা জানি যে চশমা প্রয়োজন হয়, এবং এটাও অপরিণত নবজাতকের কিন্তু এটার প্রিভ্যালেন্স বা ইনসিডেন্স বা প্রয়োজনীয়তাটা কিন্তু একজন পরিণত নবজাতকের থেকে বেশি। কিন্তু তারপরে আমি বলবো যে আরোপি প্রিম্যাচুয়ার বেবির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ অসুখ। আমরা আবারও একটু যেতে চাই অধ্যাপক ডক্টর আবু ইকবাল আপনার কাছে। যদি আপনি আমাদেরকে বলতেন আরোপি নিয়ে যখন কথা বলছি, উপসর্গ কি কি বা আদৌ কোনো উপসর্গ আসলে বোঝা যায় কিনা, একজন একেবারেই ছোট শিশু সেক্ষেত্রে কোনো উপসর্গ থাকে কিনা, এই ব্যাপারগুলো যদি বলতেন। এটা খুব ইন্টারেস্টিং। এই বাচ্চাগুলো যে প্রিমেচার হিসেবে জন্মগ্রহণ করে, তাদের দেখা গেছে অনেকগুলো বাচ্চা এরকম, আমরা আমাদের যেমন এখানে এবার কেয়ারে 590 গ্রাম পর্যন্ত বাচ্চা সার্ভাইভ করছে, একটা লোয়েস্ট বার্থ ওয়েটের বেবি। তো গ্রেট মেজরিটি অ্যারাউন্ড 1 কিলো, 1400, 1500, 700, 800 এইভাবে এই বাচ্চাগুলো থাকে, এবং এরা লং টাইম এই হাসপাতালে অবস্থান করতে হয়। এবং একটা প্রিমেচুর বেবি মায়ের পেটে যত স্বাচ্ছন্দ্যে গ্রো করতে পারে, মায়ের পেট থেকে যখন বিভিন্ন কারণে তাদেরকে ডেলিভারি করাতে হয় বা বের হয়ে আসে, তখন মানুষের তৈরি যে ইনকিউবেটর, সেই ইনকিউবেটর মায়ের পেটের ইনকিউবেটর রিপ্লেসমেন্ট হয় না। ফলে এরা বিভিন্ন প্রবলেমে ভুগতে থাকে, হার্ট, লাং, তারপরে খাদ্যনালী, পাকস্থলী, তারপরে বোন, মাসল, ব্রেন, সব প্রবলেমে ভুগতে থাকে। বলে এদের যে সাপোর্ট দেওয়া হয়, সে সাপোর্টের জন্য এদের লম্বা সময় হাসপাতালে কাটাতে হয়, কারো কারো ইভেন 2-3 মাস, 4 মাস পর্যন্ত কাটাতে হয়। তো লক্ষণ যেটা বললেন, এই লক্ষণগুলোর মধ্যে যেমন আরোপি, আমরা একটু আগে বললাম, এটা চোখের পিছনে যে পর্দা, রেটিনা বলা হয়, নার্ভ টিস্যু, এটার যে অসুস্থতা বা এটার যে মানে রেটিনোপ্যাথি, এই রেটিনোপ্যাথিটা অ্যাসিমটোমেটিক বলি আমরা, মানে কোনো সিমটম থাকে না। ছোট ছোট বাচ্চারা এটার জন্য যে কোনো ধরনের চোখের বাইরের থেকে কিছু দেখার বা বুঝার উপায় আছে, সেটা হয় না। এবং এটা দেখার বা বুঝার কিছু উপায় নেই বলে, লক্ষণ নেই বলেই এদের স্ক্রিনিংটা জরুরি হয়ে পড়ছে। এবং স্ক্রিনিং এর অর্থ হচ্ছে এই বাচ্চাদের চোখ পরীক্ষার জন্য বিশেষ অভিজ্ঞতা দরকার, এবং এদের জন্য অপথলমোলজিস্ট আমরা যাদেরকে বলি, চোখের বিশেষজ্ঞ, সব বিশেষজ্ঞর এই ট্রেনিং না থাকলে কিন্তু সবাই করতে পারে না। খুব স্পেশাল একটা টেকনোলজি দিয়ে এবং বিশেষ যন্ত্র দিয়ে এদের এই রেটিনাটা দেখতে হয় এবং এটা বুঝতে হয়। সুতরাং বলতে গেলে এদের নিজস্ব কোনো লক্ষণ নাই, শুধু মাত্র চোখ পরীক্ষার মাধ্যমেই এই লক্ষণগুলো বুঝতে হয়, রেটিনোপ্যাথিটা বুঝতে হয় এবং ডায়াগনোসিস করতে হয়। জি, আমরা আসলে যেটা শুনছিলাম যে চোখ পরীক্ষার মাধ্যমেই কিন্তু লক্ষণগুলো বুঝতে হবে। কিভাবে আপনারা ডায়াগনোসিস করবেন, এবং শিশুটি যখন আসলে এতটাই ছোট, এতটাই অপরিণত, কিভাবে ডায়াগনোসিস করা হয়? এক্স্যাক্টলি, আসলে স্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কিন্তু বললেন যে যে কোনো অসুখেরই একটা লক্ষণ থাকে। যেমন চোখের ছানি আমরা দেখে বুঝি যে চোখে ছানি এসেছে, কিংবা চোখ বাঁকা আমরা দেখে বুঝি, কিন্তু আরোপিটা আসলে বাইরে থেকে বোঝার কোনো সুযোগ নেই, স্যার অলরেডি এটা বললেন। কিন্তু কথা হচ্ছে এটা চোখের দৃষ্টিহীনতার একটা
বা দৃষ্টি নষ্ট করে ফেলার খুবই গুরুত্বপূর্ণ কারণ। তার মানে কি? তার মানে হচ্ছে আরোপিটা আমাদেরকে খুঁজতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। স্যার বারবার বলছেন স্ক্রিনিং, খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যে আমরা বাইরে থেকে বুঝবো না, পেশেন্ট আমার কাছে কোনো কমপ্লেন নিয়ে আসবে না, পেশেন্টের প্যারেন্টস আমার কাছে কোনো কমপ্লেন নিয়ে আসবে না, তাহলে আমাকে খুঁজতে হবে আরোপিটা আছে কিনা, কখন খুঁজবো, সেটা হচ্ছে সবচেয়ে জরুরি ব্যাপার। স্যার যে সমস্ত প্রিম্যাচুরের বেবিদের কথা বললেন, যারা 37 সপ্তাহের আগে জন্মায় কিংবা যারা হচ্ছে 2 কেজির নিচে যাদের ওজন থাকে, এই সমস্ত বাচ্চাদেরকে একটা নির্দিষ্ট সময়ে আমাদেরকে তার রেটিনাটা পরীক্ষা করতে হবে। এখন সেই সময়টা কখন? সেই সময়টা জন্মের 3 থেকে 4 সপ্তাহ, এটাকে আমরা বলি, কারণ জন্মের ইমিডিয়েট পরে পরে কিন্তু বাচ্চার আরোপিটা থাকে না, এবং এটা ডেভেলপ করতে শুরু করে তার জন্মের 3 থেকে 4 সপ্তাহ এই সময়টাতে। এবং খুবই জরুরি যে ওই পার্টিকুলার ওই টাইমটাতে আমাকে কিন্তু বাচ্চার রেটিনাটা পরীক্ষা করে ফেলতে হবে ফার্স্ট টাইম, এবং দেখতে হবে যে তার রেটিনাটার অবস্থা কি, রেটিনাতে অলরেডি কি আরোপি ডেভেলপ করে গেছে, না রেটিনাটা ইম্যাচিওর অথবা রেটিনাটা নর্মাল, আমাকে সেটা পরীক্ষা করে নিতে হবে এবং বুঝতে হবে যে তার আরোপিটা আছে কিনা। যদি অলরেডি তখনই আরোপি শুরু হয়ে যায় তাহলে তার জন্য আমার প্ল্যান এক ধরনের, যদি দেখি যে না এখনও সে ভালো আছে, আমি হয়তো তার ফলো আপটা একটু ডিফারেন্ট হবে। তার মানে আমার ডায়াগনোসিসটা যেটা করতে হবে, আমাকে স্বপ্ননোদিত হয়ে ওই নির্দিষ্ট সময়ে, আমি আবারও বলছি, ওই সমস্ত প্রিম্যাচিওর বেবির 3 থেকে 4 সপ্তাহ, এবং আমরা যদি মনে রাখতে পারি অ্যাটলিস্ট একটা শব্দ যদি আমি মনে রাখি, 30 days of birth, আমার জন্মের, আমার শিশুর 1 মাস বয়স আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমার বাচ্চাটা প্রিম্যাচিওর হয়। এবং এটা আমার প্যারেন্টসের জন্য বলছি, এটা আমার নিওনাটোলজিস্ট কিংবা পেডিট্রিশিয়ান যে সমস্ত ডক্টর আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এবং আমি আমার অফথ্যালমোলজিস্টদের উদ্দেশ্যেও বলছি যে আমাকে প্রিম্যাচিওর বেবিদের জন্য তার জীবনের 30 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, এই সময়টা আমার বাচ্চা চোখটা পরীক্ষা করতে হবে। স্যার যেটা বলছিলেন কারা করবেন, অবশ্যই একজন ট্রেইনড রেটিনা স্পেশালিস্ট যিনি কিনা, যার কিনা আরোপি ট্রেনিং আছে, অথবা একজন পেডিট্রিশিয়ানও করতে পারেন যার যদি আরোপি ট্রেনিং থাকে। আমরা খুঁজে রেটিনাতে আমরা কিন্তু তখন দেখতে পারবো যে তার আরোপি আছে কিনা। এখন আরোপি নিয়েও আরও যে আপনি ডায়াগনোসিসের কথা বললেন, আমরা হয়তো পরবর্তী আলোচনায় আসবো যে এর আসলে ডিফারেন্ট স্টেজ থাকে, আমরা হয়তো পরবর্তী সিকোয়েন্সিয়াল এই আলোচনাটায় জি, চলে আমরা আসবো। সেই জি। ব্যাপারে আরো শুনবো। আমাদের ছোট্ট একটি বিরতির সময় হচ্ছে, বিরতির পরে এসে দর্শক ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলছি অপরিণত নবজাতকের চোখের সমস্যা নিয়ে। আমাদের সাথে আছেন সিনিয়র কনসালটেন্ট ডক্টর আবু ইকবাল এবং আছেন ডক্টর নাজমুন নাহার। বিরতিতে যাবার আগে আমরা এই অপরিণত নবজাতকের চোখের সমস্যা কেন হচ্ছে এই বিষয়ে কিছুটা ধারণা পেয়েছি। অপরিণত হওয়াটাই আসলে একটা কারণ। তারপর ডক্টর আবু ইকবাল, আপনার কাছে জানতে চাই যে আর কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, আর কোনো কারণে এই ব্যাপারটি ত্বরান্বিত হয় কিনা যাতে আমরা এই আরোপিটা পাই। এক্স্যাক্টলি, এটার কারণটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা একটা চোখ অন্ধত্বকরণের যে রোগ, প্যারেন্টসরা থেকে শুরু করে ইভেন ডক্টররা পর্যন্ত এটা নিয়ে অনেক চিন্তিত, অনেক গবেষণা এটা নিয়ে কেন হয়, কিন্তু এ পর্যন্ত এক্স্যাক্ট কারণ জানা যায়নি। সারা ওয়ার্ল্ডে এটা নিয়ে প্রচুর রিসার্চ চলছে, এটা প্রিভেন্ট করার জন্য, কিভাবে প্রিভেন্ট করা যায়। কারণ যদি এক্স্যাক্টলি জানা না যায় তাহলে তো প্রিভেন্ট করাও ডিফিকাল্ট হয়ে যায়। বাট কিছু কিছু ফ্যাক্টর যারা সায়েন্টিস্ট তারা আবিষ্কার করেছেন। এই আপনি যেটা বললেন, প্রিমেচুরিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং কম ওজনের হওয়া, এই দুটা বাদ দিয়েও দেখা গেছে যারা এই বিভিন্ন কারণে, আমি যে বললাম একটা বাচ্চা একদম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেহেতু প্রিমেচুর, তাদেরকে লম্বা সময় হাসপাতালে অবস্থান করতে হয়, এবং এই অবস্থানকালে যা তার চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের যে টেকনিক গুলো অ্যাপ্লাই করতে হয়, তার মধ্যে একটা হচ্ছে যেমন অক্সিজেন। কারণ এদের লাংটা প্রিমেচুর বলে এদের অক্সিজেন অনেক সময় দীর্ঘ সময় রাখতে হয়, যে যত দীর্ঘ সময় তারা অক্সিজেনে থাকে দেখা গেছে তাদেরই আরোপি বেশি হয়। অক্সিজেন ছাড়া যেমন তাকে বাঁচানো যায় না, আবার অক্সিজেন লম্বা সময় ধরে রাখতে হলে তাকে তার এই আরোপির অনেক সময় একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে দেখা যায়। এটা এক্সক্লুসিভলি কোনো কারণ না। এর বাইরেও দেখা গেছে এইসব বাচ্চাগুলো যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম, তাদের দেখা গেছে যে এদের ইনফেকশন হয়, এবং ইনফেকশন আমাদের এই অঞ্চলে খুব ফ্রিকুয়েন্টলি দেখা গেছে যে ফ্রিকুয়েন্টলি হয়,
এবং এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে বিবেচিত। এছাড়া হার্টের একটা রোগ আছে যেমন পিডিএ, পেটেন্ট ডাক্টাস আর্টেরিয়াসিস বলে। এই পেটেন্ট ডাক্টাস যদি যাদের থাকে তাদেরও দেখা গেছে আরোপির ইনসিডেন্সটা বেশি। এই বাচ্চাগুলো আমি আগেই বলেছি যেহেতু অনেক নাজুক অবস্থায় থাকে, সুতরাং অনেক সময় তারা নিজেরা শ্বাস নিতে পারে না, ফলে এদেরকে লাইফ সাপোর্টে রাখতে হয়। তো যেসব বাচ্চা দেখা গেছে যে যারা লাইফ সাপোর্ট দরকার হয় তাদেরও দেখা গেছে আরোপির ইনসিডেন্সটা অনেক বেশি। এছাড়া লাং এর একটা রোগ আছে ব্রঙ্কোপালমোনারি ডিসপ্লেসিয়া বলে বা ক্রনিক লাং ডিজিজ। এই লাং ডিজিজে দীর্ঘ সময় ধরে তাদেরকে অক্সিজেনে রাখতে হয় এবং এদেরও দেখা গেছে আরোপির ইনসিডেন্সটা অনেক বেশি। এছাড়া যারা ব্লাড পায়, কারণ এইসব বাচ্চা নিজেরা ব্লাড তৈরি করতে পারে না, তো টাইম টু টাইম এদেরকে ব্লাড ট্রান্সফিউশন দিয়ে সার্ভাইভ করাতে হয়। তো এইগুলা যদিও রিস্ক ফ্যাক্টর বলা হয় কিন্তু এক্সাক্ট কজ আরোপির জানা যায়নি। আমরা এখানে একটা এবার কেয়ার হাসপাতালে 5 বছরের জন্য একটা ওই ফ্যাক্টর গুলা তো বেবি গুলাকে অ্যানালাইসিস করে দেখেছিলাম আমরা। তার মধ্যে আমরা 5 বছরে এই ধরনের 93টি বাচ্চা আমরা স্ক্রিনিং করি এবং এই স্ক্রিনিং এর মধ্যে দেখা গেছে 46 প্রায় 50% বাচ্চার আরোপি দেখা গেছে। আরোপির ডক্টর নাজমুল একটু আগেই বললেন বিভিন্ন স্টেজ আছে, স্টেজ 1 থেকে শুরু করে স্টেজ 5। যত বেশি নাম্বার তত সিভিয়ারিটিটা তত বেশি। তো দেখা গেছে স্টেজ 1 এবং স্টেজ 2 সাধারণত কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না, বাট এর পরের স্টেজগুলা যত বেশি স্টেজের দিকে যায় তত বেশি ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তো আমাদের 46 এর মধ্যে দেখা গেছে যে সিভিয়ার আরোপি 28%-এর, অর্থাৎ যতগুলো বাচ্চা জন্মগ্রহণ মানে স্ক্রিনিং করা হয় তার প্রায় অ্যারাউন্ড 30% দেখা গেছে সিভিয়ার আরোপি। এবং এদের চিকিৎসা সম্বন্ধে ডক্টর নাজমুন একটু পরেই বলবেন। এদের সবারই চিকিৎসার প্রয়োজন হয়েছে, সবারই প্রয়োজন দেখা দিয়েছে। জি, ডক্টর নাজমুন নাহার, এবার আপনার কাছে আসতে চাই। আমরা চিকিৎসা, আসলে আমরা অনেকগুলো কথা শুনলাম আরোপি নিয়ে। চিকিৎসার কি কি অপশন আছে, কিভাবে দেওয়া হয় আমাদের যদি জানাতেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ কথা এটি যে আমরা আসলে এত কথা বলছি আরোপি নিয়ে, তাহলে আরোপিটা আমরা চিকিৎসা কেমন করে করব। তো আমরা একটু আগে ডায়াগনোসিস নিয়ে বলছিলাম যে কেমন করে আমরা বাচ্চাটা দেখব। তো আমরা আসলে যেভাবে দেখি সেটা হচ্ছে যে স্যার বলছিলেন যে বিশেষ টেকনিকের মাধ্যমে, সেটা হচ্ছে আমরা চোখের একটা বিশেষ ড্রপ দিয়ে চোখের মনি যেটাকে আমরা বলি বা পিপল, এটাকে ডায়ালেট করি এবং তারপরে একটা ইনডাইরেক্ট অফথলমোস্কোপ বলে একটা যন্ত্র আছে, সেটা দিয়ে আমরা তার রেটিনাটা দেখি। এবং যেটা বললাম যে স্যার বলছিলেন যে ডিফারেন্ট স্টেজ, আমিও বলছিলাম যে আরোপিটা মেনলি আমরা খুঁজি যে আরোপিটা হলো কিনা। যদি আরোপি আমরা পাই তাহলে আমরা দেখি যে এটা আসলে কোন স্টেজে আছে। এখন যদি স্টেজ 1 থেকে স্টেজ 5 পর্যন্ত, স্টেজ 1, 2, 3, 4 and 5, স্টেজ 3 পর্যন্ত আমি বলবো যে এটা হচ্ছে চিকিৎসার আওতার মধ্যে আছে সাধারণভাবে যদি আমরা বলি। এবং স্টেজ 4 এবং 5 একটু অ্যাডভান্স স্টেজ। এখন আমরা কেমন করে চিকিৎসা করব? আরোপি হলেই কি আমরা চিকিৎসা করব? স্টেজ 1-এও কি আমরা চিকিৎসা করব? না, করব না। আমরা অবজার্ভ করব, আমরা দেখব যে এটা আরও প্রগ্রেস করে কিনা, স্টেজ 2-তে চলে যাচ্ছে কিনা, 3-তে চলে যাচ্ছে কিনা। স্যার যেমন বললেন সাধারণত স্টেজ 2 পর্যন্ত আমরা একটু অবজার্ভ করি যে সে আরও প্রগ্রেস করে কিনা। কারণ অনেকাংশে দেখা গেছে একটা সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ অফ আরোপি স্টেজ 2 থেকেও কিন্তু নিজে নিজে ভালো হয়ে যেতে পারে। মানে এটাকে আমরা বলি স্পন্টেনিয়াস রিগ্রেশন, নিজে নিজে ভালো হয়ে গেল। কিন্তু যদি এটা স্টেজ 3 হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই এই বাচ্চাটার চিকিৎসা করতে হবে। এবং আরেকটা বিশেষ ধরনের আরোপির নাম যদি বলি অ্যাগ্রেসিভ পস্টেরিয়র আরোপি বা এপি আরোপি বলে একটা টার্ম আছে, সেটা খুবই সাংঘাতিক ধরনের সিভিয়ার ডিজিজ, সেটাকেও আমাদের খুব দ্রুত চিকিৎসা করতে হয়। এখন কথা হচ্ছে যে কী কী অপশন আছে আমাদের অপশনের মধ্যে আমি প্রথমেই বলবো লেজার ট্রিটমেন্ট। লেজার ট্রিটমেন্ট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট এখন পর্যন্ত। যদিও আরও কিছু আধুনিক চিকিৎসা যদি বলি যে আরও কিছু সহজ চিকিৎসা, সেটা একটা হচ্ছে ইনজেকশন, অ্যান্টি-VEGF বলি আমরা এটাকে, যে বাচ্চার চোখে আমরা একটা ইনজেকশন দিই অ্যান্টি-VEGF, এটাতেও আমাদের আরোপি চিকিৎসা চলে। কিন্তু মেইনলি আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট বা মেইন স্টে অফ ট্রিটমেন্ট ইজ দ্য লেজার ট্রিটমেন্ট। আমাদেরকে লেজার ট্রিটমেন্ট করতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা কোন স্টেজ পর্যন্ত আসলে লেজার ট্রিটমেন্ট করতে পারবো, বা এই যে অ্যান্টি-VEGF এর কথা বললাম সেটা কোন স্টেজে দিতে পারবো, সেটা হচ্ছে স্টেজ 3 পর্যন্ত। কিন্তু কোনো কারণে যদি আমরা সময় মতো বাচ্চাটাকে দেখতে না পারি, আমরা যে একটু আগে বললাম যে সময়টা ভেরি ইম্পর্ট্যান্ট, কেননা
একটা বাচ্চা 30 দিনের পরে দেখা গেল যে সে হয়তো আমার কাছে 2 মাস বয়সে আসলো, কিংবা ধরেন 2.5 মাস বয়স বা 1.5 মাস, আমরা হয়তো দেখবো যে সে স্টেজ 3 পার হয়ে স্টেজ 4 স্টেজ 5-এ বেশি সিভিয়ার হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, তখন কিন্তু আমরা বিপদের মধ্যে, তখন আর ওই লেজার ট্রিটমেন্টটা দিয়ে কিন্তু আমি তাকে চিকিৎসা করতে পারছি না। এখন কথা হচ্ছে স্টেজ 4 এবং স্টেজ 5টা আসলে কি। স্টেজ 4টা হচ্ছে আসলে রেটিনাটা অলরেডি ছিঁড়া শুরু হয়েছে, যেটা স্যার বলছিলেন যে ছুটে আসে, অর্থাৎ কিন্তু চোখের একটা লেয়ার ছুটে চলে আসছে, ছিঁড়ে যাচ্ছে, সাংঘাতিক ব্যাপার, এটাকে আমরা রেটিনাল ডিটাচমেন্ট বলি। স্টেজ 4-এ এটা পার্টলি হয়, স্টেজ 5-এ টোটালি ডিটাচড হয়ে এটা একটা কুচকে যায়। স্টেজ 4 পর্যন্ত, স্টেজ 4 হলে আমরা কি করি তাহলে? আমাদেরকে অপারেশনে যেতে হয়। এই ছোট্ট নাজুক বাচ্চাটার জন্যও কিন্তু তখন আমাকে অপারেশনের প্রিপারেশন নিতে হয়। এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো স্যার যেটা বলছিলেন, তার সবগুলো অর্গ্যানই কিন্তু ইম্যাচিওর থাকে, মানে তাকে অ্যানেস্থেশিয়া দেওয়া এগুলো খুবই একটা সাংঘাতিক একটা রিস্কের ব্যাপার। তারপরেও আমরা কিন্তু স্টেজ 4 হলে সার্জারিতে যাই। স্টেজ 5-এও আমরা সার্জারির চেষ্টা করি, কিন্তু আমি আবারও বলছি স্টেজ 5 একটা স্টেজ যেখান থেকে সার্জারি করেও আউটকাম বা ভিজুয়াল আউটকাম আমি যদি বলি, তার দৃষ্টি ফিরিয়ে দেওয়ার কথা যদি বলি, তাহলে কিন্তু সেখান থেকে খুব আমরা লাভবান হই না। কাজে আমি চিকিৎসক হিসাবে আমি কখনো চাইবো না যে আমার কাছে একটা বাচ্চা স্টেজ 5 এসে পৌঁছুক কিংবা স্টেজ 4-এ এসে পৌঁছুক। আমি অবশ্যই তাকে আরও আগে দেখতে চাই, কারণ আমি তাকে লেজার ট্রিটমেন্টের মাধ্যমেই তাকে ভালো করতে চাই। এবং আমি আবারও বলছি যে লেজার ট্রিটমেন্ট একটা এক্সিলেন্ট ট্রিটমেন্ট। আমি যদি বলি যে মোর দ্যান 95% ক্ষেত্রে এটা এক্সিলেন্ট রেজাল্ট, খুব ভালো রেজাল্ট হয়। তো তাহলে এখানে মূল কথা হচ্ছে সময় মতো আমাকে বাচ্চাকে দেখতে হবে, তাহলে আমি টাইমলি ডায়াগনোসিস করতে পারলে, টাইমলি ইন্টারভেনশন করতে পারবো, তাহলেই আমি আসলে যথাযথ চিকিৎসাটা করতে এই পারবো। চিকিৎসা নিয়ে আসলে আরো কিছু প্রশ্ন আছে, আমরা সেগুলো শুনবো, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরলাম বিরতির পরে। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলছি অপরিণত নবজাতকের চোখের সমস্যা নিয়ে। বিরতিতে যাবার আগে আপনি আমাদেরকে চিকিৎসা সম্পর্কে বলছিলেন। যখন আপনি আসলে বলছিলেন যে 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই একজন রোগী আপনাদের কাছে আসুক, সেটা প্রথমেই কাম্য, তাহলে আসলে চিকিৎসাটা সহজতর হয় এবং খুব বেশি জটিলতার দিকে এগোতে পারে না। কিন্তু যদি 3 থেকে 4 সপ্তাহের মধ্যে একজন অপরিণত শিশুকে নিয়ে তার বাবা মা দেখালেন বা দেখানো হলো এবং দেখা গেল যে তখনও আরোপি ডেভেলপ করেনি, পরবর্তীতে কি সেই আরোপি ডেভেলপ করার কোনো সম্ভাবনা থাকে কিনা, যেহেতু শিশুটি আসলে অপরিণতই জন্মগ্রহণ করেছে? আপনাকে অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি শুধু শুরুতে একটুখানি বলে নিতে চাই যে এই যে 3 থেকে 4 সপ্তাহে সব বাচ্চারা কিন্তু আমাদের কাছে আসলে পৌঁছতে পারে না, কারণ ওরা অনেক সময় দেখা যায় স্যার যেমন বলছিলেন অনেক সময় 1-2 মাস ধরে তারা হসপিটালেই থাকে। সেক্ষেত্রে আমরা আসলে কি করি? সেক্ষেত্রে যেটা আমাদেরকে করতে হবে যে ওই যে ডিপার্টমেন্ট আছে এনআইসিইউ, তারা হয়তো একজন চোখের রেটিনা স্পেশালিস্টকে কল করবেন ওই নির্দিষ্ট সময় যে আমরা দেখে আসবো, যাতে আমরা আসলে ওই সময়ের মধ্যেই বাচ্চাটাকে ধরতে পারি। এটা হচ্ছে একটা পার্ট। আর যারা ছুটি পেয়ে গেছেন তারা তাদের প্যারেন্টসরা হয়তো আমাদের হসপিটালে নিয়ে আসলেন, আমরা তখন চোখের হসপিটালে তাকে দেখে দিলাম। এটা হচ্ছে একটা জরুরি বিষয়। আর আপনি যে কোয়েশ্চেনটা করছিলেন, হ্যাঁ, আমি 3-4 সপ্তাহে দেখলাম, এমন না যে আমি 100% বাচ্চারই তখন আরোপি পাবো, এবং যদি না পাই তার মানে এই না যে তার আর কখনোই আরোপি হবে না। হ্যাঁ, তার এখনও আরোপি হওয়ার সুযোগ থাকে, এবং এটা ডিপেন্ড করছে যে বাচ্চাটা আসলে কতটা নাজুক, কতটা প্রিম্যাচুর, কতটা লো বার্থ ওয়েট, এবং তার উপর নির্ভর করে আমরা জানি যে তার রিস্ক ফ্যাক্টর কত বেশি এবং তাকে কত ক্লোজলি আমার দেখতে হবে। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে আমি যখন রেটিনাটা পরীক্ষা করি তখন আমি রেটিনার অবস্থাটা দেখতে পারি যে সে আসলে কতখানি ইম্যাচিওর, মানে তার ডিজিজটা হয়তো ডেভেলপ করেনি, কিন্তু তার যে ম্যাচুরিটি, দেখা গেল যে এটাকে আমরা জোন বলি, জোন 1, জোন 2 অ্যান্ড জোন 3। জোন 1 পর্যন্ত ম্যাচিওর মানে বাচ্চাটা খুবই ভালনারেবল, তার আরোপি হওয়ার এভরি চান্স আছে। জোন 2 মানে আরেকটু ডেভেলপ করলো, তারও চান্স আছে। আর জোন 3-র কাছাকাছি চলে গেল মানে আমি মোটামুটি রিস্ক ফ্রি। আমরা জানি যে এই সমস্ত বাচ্চার আসলে আরোপি হওয়ার সম্ভাবনা কম থাকে। কাজে এই ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের উপর নির্ভর করে আমরা ওই বাচ্চাটাকে নেক্সট ফলো আপ দিই।
কাউকে কাউকে হয়তো আমি বললাম যে আমি 2 দিন পরেই দেখতে চাই, কাউকে হয়তো বললাম যে না আমি 1 উইক পরে দেখতে চাই। কেউ হয়তো আমি জানি যে আরোপি হওয়ার সম্ভাবনা খুব কম, তাকে আরও ডিলে করে দিলেও তেমন কোনো সমস্যা নেই। কাজে এই যে একটা ফলো আপের পরে আমরা যেটা বললাম, ইভেন যদি স্টেজ 1 এবং 2 আরোপিও হয়, অনেক সময় কিন্তু আমরা তাকে বলি যে একটু অবজার্ভ করি, কারণ তার নিজে নিজে ভালো হয়ে যাওয়ার সুযোগ থাকে। নেক্সট ফলো আপে আমরা যদি দেখি যে ডিজিজটা প্রগ্রেস করছে তাহলে ট্রিটমেন্ট, কিন্তু যদি দেখি যে রিগ্রেস করছে অর্থাৎ ভালো হয়ে যাচ্ছে নিজে নিজে, তাহলে আমরা আবার তাকে অবজারভেশন করি। নট নেসেসারিলি 100% বাচ্চাকে আমরা ট্রিটমেন্ট করছি, এটা হচ্ছে ব্যাপার। এবার আমরা যেতে চাই ডক্টর আবু ইকবাল আপনার কাছে, এবং আমরা আসলে প্রিভেনশন এই ব্যাপারটা নিয়ে জানতে চাই যে কোনোভাবে আমরা এই পরিস্থিতিটাকে অ্যাভয়েড করতে পারি কিনা, বা বাবা মার আসলে সতর্ক থাকার কোনো বিষয় আছে কিনা, যখন আসলে একজন মা তিনি হয়তো জানবেন যে হয়তো তার আসলে প্রিম্যাচুর ডেলিভারির একটা সম্ভাবনা আছে, হয়তো ওনার কোনো শারীরিক সমস্যা আছে বা কোনো কারণে ওনারা হয়তো আগে থেকে জানেন, সেক্ষেত্রে আসলে ওনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা প্রিভেনশনের জন্য, অথবা সামগ্রিকভাবে আসলে প্রিভেনশনের জন্য কিছু করা যায় কিনা? এক্ষেত্রে আমরা যে আলাপ করে আসলাম এটার এক্সাক্ট কারণ জানা যায়নি, এবং এবং যেহেতু এক্সাক্ট কারণটা জানা যাচ্ছে না, সেজন্য প্রতিরোধ করাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। যেমন প্রিমেচুর ছাড়া অন্য বেবিদের হয় না, এটা আমরা জানি। এটাই একমাত্র রিস্ক ফ্যাক্টর যেটা যাদের আরোপি হয়। তাহলে এই প্রিমেচুর ডেলিভারিটা প্রিভেনশন করতে পারলে আমাদের আরোপিও থাকবে না, কিন্তু সেটা তো হওয়ার নয়। যাদের প্রিমেচুর হয়ে যায় তাদের বিভিন্ন কারণে এটা অপরিহার্য হয়ে পড়ে। সেই অপরিহার্য যেহেতু হয়ে পড়ে, সেখানে বাবা মাও কিছু করতে পারে না এবং ডক্টররা কিছু করতে পারে না। প্রিমেচুর বেবি আমাদেরকে ডেলিভারি করতেই হয়। যখন একটা সময় ছিল এই বেবিগুলা মায়ের পেটেই মারা যেত, এখন অবস্টেটিক কেয়ার বা ধাত্রীবিদ্যায় অ্যাডভান্স হওয়ার ফলে এই বাচ্চাগুলা সারভাইভ করে। কারণ যখনই অবস্টেটিশিয়ান মনে করে বাচ্চাটা রিস্ক আছে, মায়ের পেটে মারা যেতে পারে, তখনই তাদেরকে প্রিমেচুর বের করে আনতে হয় এবং এনে তাদেরকে পরিচর্যার মাধ্যমে, নিউনেটাল আইসিইউতে পরিচর্যার মাধ্যমে এদেরকে সারভাইভ করানোর চেষ্টা করা হয়। এখন এই প্রিমেচুরিটি এই কারণে ইনএভিটেবল। সেজন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেখানে অনেক হাই লেভেল অফ কেয়ার, স্টিল তাদের প্রিমেচুর ডেলিভারি কমে নাই। তাদের প্রিমেচুর ডেলিভারি এবং সার্ভাইভাল বেড়েই চলছে, এবং সাথে সাথে যেহেতু প্রতিরোধ করার উপায়ও নির্দিষ্ট নাই, সেজন্য ইভেন ওইসব দেশেও এদের এই রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি হতে থাকে এবং অনেক অনেক বাচ্চা এর ফলে ব্লাইন্ড হয়ে যেতে থাকে। সুতরাং এটা প্রিভেনশনের একমাত্র, আমরা যদি থিওরিটিক্যাল চিন্তা করি, তাহলে প্রিভেনশন অফ প্রিমেচুর ডেলিভারি ইজ দ্য ইম্পর্টেন্ট ওয়ান, যেটা আমাদের হাতে নেই। জি, বুঝতে পারছি। আপনার কাছে আবার আমরা ফেরত আসতে চাই। কোনো রকমের কমপ্লিকেশন, এই যে যেটা আমরা বলছি যে চিকিৎসার সময়টা আসলে শুরু হওয়াটা খুব জরুরি, এবং এই সময়ের মধ্যেই শুরু করতে পারলে আমরা আশা করতে পারি যে তার দৃষ্টি আমরা ফেরাতে পারবো। যদি দেরি হয়ে যায়, এবং যখন আসলে দেরি হয়ে যায়, তখন কি কি ধরনের কমপ্লিকেশন দেখা যায়, কি করণীয় থাকে তখন? এক্স্যাক্টলি, আবারও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি মনে করছি। আরোপির জন্য যেটা সবচাইতে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, সচেতনতা। এই সচেতনতা সেটা আমি বলছিলাম, সেটা শুধু প্যারেন্টসের নয়, সেটা ডক্টরদের মধ্যে থাকতে হবে, এবং আমি বলবো যে গোটা সমাজেরই এই ধরনের অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্ট্যান্ট আরোপি রিলেটেড যেই ডিসকাশনটা আমরা করছিলাম। এবং হচ্ছে যে যেটা আবার বলছিলাম যে সময়টা খুবই জরুরি, খুবই জরুরি। আপনিও বলছেন যে খুব জরুরি। হ্যাঁ, এখন কোনো কারণে যদি প্যারেন্টসরা না জানেন বা ওই বাচ্চাটা সঠিক সময় আমাদের কাছে এসে পৌঁছলো না, তাহলে কি হবে? যেটা আমি বলছিলাম যে আরোপিটা প্রগ্রেস করে স্টেজের মাধ্যমে, এবং কোনো কারণে তার যদি স্টেজ 5 চলে যায়, তাহলে দেখা গেছে যে স্টেজ 5 মানে টোটাল রেটিনাল ডিটাচমেন্ট, অলরেডি রেটিনাটা পুরোটা ছিঁড়ে গিয়ে লেন্সের পেছনে চলে আসলো। সেটারও একটা সময় থাকে। আমরা বলছিলাম যে স্টেজ 4-5 আমরা সার্জারি করি। এখন যদি স্টেজ 5টা এমন হয় যে বাচ্চা আমার কাছে 1.5 মাসে আসলো, তখন স্টেজ 5, আমি বুঝলাম যে মাত্র তার স্টেজ 5 হলো, আমি সার্জারি করতে পারি, কিছুটা হলেও দৃষ্টি ফিরিয়ে দেওয়ার একটা সুযোগ থাকে। কিন্তু এমন যদি হয় যে বাচ্চাটা আসলে আসলো 3-4 মাস বয়সে, অর্থাৎ কিনা যখন রেটিনাটা ছিঁড়ে কুচকে চোখের মনির পিছনে সাদা হয়ে গেল, তখন প্যারেন্টসরা বুঝতে পারলো যে বাচ্চা দেখছে না, বাচ্চা চোখের মনি সাদা, কিন্তু অলরেডি ইটস টু লেট।
ঠিক ওই পর্যায়ে আসলে আসলে যেটা মানে সরি টু সে যে আমাদের আসলে আমরা খুব দুঃখিত হই, আমরা নিজের উপরেও আমাদের খুব হয় যে আমরা আসলে বাচ্চাটার জন্য তখন ওই মুহূর্তে কিছুই আসলে করার থাকে না। যদি দুই চোখে একই ধরনের হয়, এবং আরবের সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে এটা বাইল্যাটারাল ডিজিজ, দুই চোখে একই সাথে হয়। অনেক সময় হয়তো একটু স্টেজ এদিক সেদিক হয়, কিন্তু বেসিক্যালি দেখা গেছে যে তারা দুই চোখেই অন্ধ হয়ে যাচ্ছে। কাজেই তার বাচ্চার এই যে কারণে- পরিণতি সেটা হচ্ছে বাচ্চার অন্ধত্ব। এই কারণে আসলে ঠিক সময় আসাটা খুব জরুরি। খুব জরুরি, এখানে আপনাকে অনেক সচেতনতাটাই সবচাইতে সবথেকে জরুরি ব্যাপার। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের দর্শকদেরকে জানানোর জন্য। অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রিয় দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেল 24।